কি করে যে আমরা নিজের অবস্থানটা পরিবর্তন করতে পারবো, আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে পড়াতে পারবো। হয়েছে হয়েছে, আর বসে বসে আফসোস করতে হবে না। এবার একটু দয়া করে যদি চাল ডাল এনে দিতেন তাহলে আমি একটু উপকৃত হতাম। একটু রান্না করে ছেলেটার মুখে দুমুঠো অন্ন তুলে দিতাম। তুমি অমন করে বলো না গো গিন্নি। তুমি দেখবে আমাদের একদিন অনেক বড় একটা হোটেল থাকবে, আর আমাদের অনেক অনেক টাকা থাকবে। থাক থাক, ছেঁড়া কাঁথায় শুয়ে আর লাখ টাকার স্বপ্ন দেখতে হবে না। করো তো সামান্য রাস্তার পাশে খাবারের দোকানের ব্যবসা, সেখানে আবার বড় হোটেল। যাও, যত সব। আয় রকি, পড়তে বসবি। টুনি নিজের স্বামীর অবস্থান দেখে তাকে তাচ্ছিল্য করে সেখান থেকে চলে যায়। আর টোনা মনে কষ্ট নিয়ে রাস্তার পাশে সেই ছোট্ট দোকানটাতে গিয়ে বসে। টনিটা আমার মনের কথাটা একদম বোঝে না। আমি না হয় একটু ভালোভাবে রান্নাই করতে পারি না, তাই বলে কি আমি আর কোনোদিনও রান্না করতে পারবো না নাকি? এমন সময় বান্টি আর তোতা এসে হাজির হয়। টোনা দাদা, আমাদের 2 প্লেট বিরিয়ানি দাও তো। উফ, টোনা দাদা, আজকাল এইসব কি খাবার বানাচ্ছো বলো তো? নেহাতি কাছে পিঠে কোনো খাবারের দোকান নেই। যদি থাকতো তাহলে কেউই তোমার দোকানে থুতুও ফেলতে আসতো না। যত সব ফালতু খাবার। শোনো, এখন একটু খাবারের মান বাড়াও। যদি বাড়াতে না পারো তাহলে এখন যে 2-4টে কাস্টমার পাচ্ছো, কদিন পর তাও পাবে না। তাই সময় থাকতে সময়কে কাজে লাগাতে শিখো। আর এই নাও তোমার বিরিয়ানির অর্ধেক টাকা। অর্ধেক টাকা কেন? যেমন ফালতু বিরিয়ানি বানিয়েছো, তাতে করে পুরো টাকা আশা করো কি করে? টোনা আর কোনো কথা না বলে চুপ করে থাকে। এদিকে তোতা আর বান্টি সেখান থেকে চলে যায়। এভাবে যদি সবাই আমার দিক থেকে মুখ ফেরাতে থাকে তাহলে আমি ব্যবসা করব কি করে? আর আমার স্বপ্নই বা পূরণ করব কি করে? ছেলেটাকে তো ভালো স্কুলেও পড়াতে পারবো না। মুখটা যেমন বাংলা পাঁচ করে রেখেছো, তাতে করে মনে হচ্ছে সব কাস্টমার হাওয়া হয়ে গিয়েছে। আর হবেই না বা কেন? টাকা দিয়ে কি কেউ চারপাশ খাবার কিনে খেতে চাইবে নাকি? সবাই ভালোটাই চাইবে। ঠিকই বলেছো গিন্নি, টাকা দিয়ে সবাই ভালো খাবারই কিনে খেতে চায়। এখন কি তুমি এই ব্যবসা ছাড়বে, নাকি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে বলো তো? এখন তো তাও 2-4টা টাকা আসছে, কিন্তু আমি যদি ব্যবসাটা ছেড়ে দেই তাহলে 1 টাকাও আর আসবে না। আমাকে পথে বসতে হবে। তুমি সেই পথেই বসে থাকো, আমি আর থাকছি না তোমার সাথে। তুমি যেদিন এসব কিছু ছেড়ে ভালো কিছু করতে পারবে, অনেক টাকা রোজগার করতে পারবে, সেদিন আমি ফিরে আসবো। তার আগে নয়। চল রকি। এই বলে টুনি স্বামীকে ফেলে সন্তান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে যায়। আর টোনা নিশ্চুপ হয়ে অপলক দৃষ্টিতে বউ বাচ্চার চলে যাওয়া দেখতে থাকে। আর একা একাই বলতে থাকে, আমি তো কাপুরুষ নই, আমি সাহসী। আমি কিছুতেই আমার ব্যবসা থেকে সরে আসব না। আমি আমার ব্যবসাকে অনেক বড় করে তুলবো, অনেক টাকা রোজগার করব। আমি এখন থেকে আমি আরো পরিশ্রমী হব। টোনা তার মনে রাগ নিয়ে থাকে, কিন্তু যখনই সে ঘরের দিকে তাকায় তখনই তার বুকটা হাহাকার করে ওঠে। টুনি আর রকি যদি থাকতো তাহলে ঘরটা আমার কত ভরপুর থাকতো। এই বলে টোনা 2 ফোঁটা চোখের জল ফেলে, আবার তার দোকানে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে আসে। আর হঠাৎই টোনার চোখে ঘুম নেমে আসে। আর তখনই বিরিয়ানির গন্ধে এক পেতনি সেখানে এসে হাজির হয়। হতচ্ছাড়া কোথাকার! এভাবে বিরিয়ানি ফেলে রেখে নাক ডেকে ঘুমাচ্ছিস? টোনা পেতনির আওয়াজে লাফিয়ে ওঠে। ওরে বাবা রে, পেতনি, আমাকে তুমি কিছু করো না। আমার মা নেই, আমার বাবা নেই, বউ বাচ্চা কেউ নেই। আমাকে তুমি ছেড়ে দাও। আরে হতচ্ছাড়া, মেয়েদের মতো কান্না না করে চুপ করে থাক। আমি তোকে কিচ্ছু করতে আসিনি। তোর বিরিয়ানির দুর্গন্ধে আমি এসে হাজির হয়েছি। আমি না হয় বিরিয়ানি রান্না করতে পারি না, কিন্তু চেষ্টা করলে তো পারবো। কিন্তু তুমি তো পেতনি, সেটা তো আর পাবে না। চুপ কর হতচ্ছাড়া, আমার রান্না সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমি অনেক ভালো রান্না করতে পারি। যদি আমি ঠিকঠাক সুবিধা পেতাম তাহলে আমি এতদিনে অনেক বড়লোক হয়ে যেতাম। তাহলে আমি এতদিনে অনেক বড় শেফ
তা তোমাকে শেফ হতে কে বাধা দিল শুনি? কে আবার দিবে? আমার রাক্ষসগুলো সবাই। শোনো না গো, আমি তোমার জন্য একটু বার্গার আর স্পাইসি পাস্তা বানিয়ে দিই, খেতে ভালো লাগবে গো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, প্রেতাত্মার জন্য রান্না করবে আগুন জ্বালিয়ে? মূর্খ কোথাকার, যা এখান থেকে। আমি তখন মন খারাপ করি প্রেতাত্মার কাছ থেকে ফিরে আসি আর এসে শাকচুন্নিকে বলি, শোন না রে, আমি তোকে একটু হাড্ডি বিরিয়ানি চিকেন শার্মা বানিয়ে দিই, তোর খেতে অনেক ভালো লাগবে। সারা রাত আর তোকে ক্ষুধার জ্বালা সহ্য করতে হবে না রে। দিদি রে দিদি, তুই কি মরে গিয়েও বেঁচে থাকার স্বাদ নিতে চাচ্ছিস নাকি রে? শাকচুন্নিকে কিনা চাচ্ছিস বিরিয়ানি আর শর্মা খাওয়াতে? যা, তোরা কেউ আমার মনের কথা বুঝিস না। যদি বুঝতি তাহলে আমি এতদিনে অনেক বড় শেফ হয়ে যেতাম আর আমার কাছে তখন অনেক অনেক টাকা থাকতো। যা তো এখান থেকে, আমার কানের কাছে আর জ্ঞান জ্ঞান করিস না। তোর জ্ঞান জ্ঞানে যদি আবার আমার কানের পোকা মরে যায়, তখন আবার সবাই মিলে আমাকে ঠসা বলবি। বুঝলি এবার আমি কোথায় ঢুকেছি? হ্যাঁ, সবই তো বুঝলাম। তোমার মতো তো আমিও ঠকে গিয়েছি। এরপর টোনা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পেতনিকে খুলে বলে। সব শুনে পেতনি বলে, এখন যদি আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই, তাহলে আমাদের দুজনকে একে অপরকে সাহায্য করতে হবে, তবেই না স্বপ্ন পূরণ করা সম্ভব হবে, নয়তো আবারও আমাদের থমকে দাঁড়াতে হবে। তুমি পারবে তো রান্না করতে? অবশ্যই পারবো। এই নে লিস্ট, এবার বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী সবকিছু কিনে নিয়ে আয় তো দেখি। টোনা পেতনির কাছ থেকে লিস্টটা নিয়ে তার হাতে নেয় আর তারপর বাজারে গিয়ে সব খরচ করে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে পেতনি তার জাদু দিয়ে হাড়ি পাতিল সব প্রকট করে। সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের এই ঘরটা তো অনেক ছোট হয়ে গিয়েছে। এবার আমাদের একটা বড় ঘর দরকার। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর জন্য একটা ঘর প্রকট করে দিচ্ছি। এরপর পেতনি তার জাদু মন্ত্র করতে থাকে আর তখনই অনেক সুন্দর একটা আতা ফলের ঘর প্রকট হয়ে যায় আর দুজনে মিলে সেই ঘরে রান্না বান্না করতে থাকে। সকাল প্রায় হয়েই এলো, এদিকে আবার আমার রান্নাও শেষ। তুই খাবার সাজিয়ে কাস্টমার ডাকতে থাক দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি ডাকছি। আসুন আসুন, গরম গরম মজাদার বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন। আজও তুই আবার তো সেই ফালতু বিরিয়ানি নিয়ে আমাদের ডাকছিস? না না, এবার মোটেও ফালতু নয়। তোমরা আগে টাকা ছাড়া বিরিয়ানি খেয়ে দেখো, আমি তোমাদের ফ্রিতেই খাওয়াচ্ছি। ফ্রি খেতে তো আর তোমাদের কোনো সমস্যা নেই। ফ্রি খেতে আবার কারো কোনো সমস্যা থাকে নাকি? এরপর সবাই আতা ফলের ঘরে বসে পড়ে বিরিয়ানি খাওয়ার জন্য আর টোনা সবাইকে বিরিয়ানি পরিবেশন করে দেয় আর সবাই খেয়ে বলে, বাবা রে বাবা, এত মজাদার বিরিয়ানি তো আমি আগে কোনো দিনই খাইনি। এ তো বিরিয়ানি নয়, যেন অমৃত। সত্যি সত্যি অমৃত। আমার বাড়ির জন্য 4 প্যাকেট পার্সেল করে দাও তো। আমার জন্য 2 প্যাকেট। একে একে সবাই টোনার দোকানে বিরিয়ানি খেতে চলে আসে। এভাবে যত দিন যেতে থাকে টোনার ব্যবসা তত বাড়তে থাকে। বাড়তে বাড়তে টোনা অনেক বড় একটা হোটেলের মালিক হয়ে যায়। পেতনি, তোমার শখ পূরণ হয়েছে তো? হ্যাঁ রে হ্যাঁ, আমার শখ পূরণ হয়েছে, কিন্তু তোর বউ বাচ্চা তো এখনো ফিরে এলো না। এমন সময় টুনি আর রকি এসে হাজির হয়। নিজের দোকান ছেড়ে দিয়ে এখন আবার অন্যের হোটেলে মেসিয়ারিগিরি করছো নাকি? তোমার সেই স্বপ্নের হোটেল কোথায় গেল শুনি? তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটাই তো আমার হোটেল। হা 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 হা। না মানে, এসব তুমি কি করে করলে গো? সব ওই সৃষ্টিকর্তার কৃপা আর পরিশ্রমের ফল। ছি ছি, সেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাওয়াটা আমার একদমই উচিত হয়নি। উচিত হয়েছে, ছেড়ে গিয়েছো বলেই তো আজ আমি এখানে।
টুনি তার সব রাগ ভুলে গিয়ে আবার একসাথে সবাই মিলে হেসে খেলে থাকতে শুরু করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টুনি নামে এক অনাথ পাখি বাস করত। টুনির আপন বলতে এই জঙ্গলে কেউ ছিল না। টুনি দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। কিন্তু টুনি গরিব হলেও অনেক দয়ালু ছিল। সে বনের পাখিদের বিপদে আপদে সব সময় সাহায্য সহযোগিতা করত। একদিন, হায় ঈশ্বর, এখন আমি কি করব? আমার কাছে যা জমানো টাকা ছিল তা দিয়ে তো বনের অন্য পাখিদের সাহায্য করেছি। এখন তাহলে সুখী দিদির মেয়েকে কি করে বাঁচাবো আমি? সুখী দিদির মেয়ের অপারেশন না করলে তো তাকে বাঁচানোই যাবে না। সুখী দিদি তো এত টাকা জোগাড় করতেই পারবে না, আর আমার কাছেও তো এখন কোনো টাকা নেই। এখন তাহলে কি হবে? টুনি এসব ভাবতে থাকে আর অনেক কান্না করতে থাকে। টুনি যখন এভাবে কাঁদতে কাঁদতে বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় টুনির সামনে একটা পাখি মাতা প্রকট হয় আর টুনিকে বলে, শান্ত হ বৎস, কাঁদিস না। আমি জানি তুই অনেক সৎ আর দয়ালু পাখি। তুই গরিব হলেও বনের অন্য পাখিদের তোর সাধ্যমতো সাহায্য করিস। তোর এই আচরণে আমি অনেক খুশি। তাই তোকে আমি আজ একটা জিনিস উপহার দিব, যার সাহায্যে তুই অনায়াসে পাখিদের বিপদে সাহায্য করতে পারবি আর নিজেও ভালোভাবে চলতে পারবি। এই বলে পাখি মাতা জাদু করে একটা গাভী নিয়ে আসে আর গাভীটা টুনিকে দিয়ে বলে, বাছা, এই নে, আজ থেকে এই গাভীটা তোর। শোন বাছা, এটা কোনো সাধারণ গাভী নয়, এটা হলো এক জাদুই গাভী। এই গাভীটা যদি পাখিদের কষ্টের কথা শুনতে পায় তাহলে ও নিজে অনেক কান্না করতে থাকবে। আর গাভী যখন কান্না করবে তখন গাভীর চোখ দিয়ে জলের পরিবর্তে হিরে ঝরবে। কি বলছেন পাখি মাতা? গাভী কান্না করলে গাভীর চোখ দিয়ে জলের পরিবর্তে হিরে ঝরবে? এটা কি করে সম্ভব পাখি মাতা? সবই সম্ভব বৎস। শোন বাছা, তুই গাভীর কান্না করা এসব হিরে দিয়ে বনের অসহায় দরিদ্র পাখিদের সাহায্য করতে পারবি। তোকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এই জাদুই গাভী তোকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। এসব কথা বলে পাখি মাতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর গাভীটা পেয়ে টুনিও অনেক খুশি ছিল। এরপর টুনি গাভীকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর সুখী পায়রার বিপদের কথা গাভীটাকে খুলে বলে। সব শুনে গাভীর অনেক কষ্ট হয় আর গাভী কান্না করতে শুরু করে। আর যেই না গাভী কান্না করতে শুরু করে তখনই গাভীর চোখ দিয়ে হিরে ঝরতে থাকে। আরে বাহ, সত্যি তো, গাভীটার চোখ দিয়ে তো হিরে ঝরছে। হয়েছে গাভী, হয়েছে। এবার তুই হিরে ঝরা বন্ধ কর। তুই যা হিরে দিয়েছিস এতটুকুই যথেষ্ট। এবার যাই, তাড়াতাড়ি এই হিরেগুলো সুখী দিদিকে দিয়ে আসি। এগুলো বিক্রি করে সুখী দিদি তার মেয়ের চিকিৎসা করাতে পারবে। টুনির কথা শুনে গাভী কান্না বন্ধ করে দেয়। আর কিছু হিরে টুনি সুখী পায়রার বাড়িতে গিয়ে দিয়ে আসে। আর কিছু হিরে টুনি বাজারে বিক্রি করে। আর যা টাকা পায় তা দিয়ে টুনি নিজের জন্য আর গাভীর জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে। এরপর টুনি দিনমজুরের কাজ ছেড়ে সারা দিন গাভীর সেবা যত্ন করত আর গাভীর কান্না করা হিরে দিয়ে সবাইকে সাহায্য সহযোগিতা করত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনির বাড়িতে এক বৃদ্ধ মিনু টুনটুনি আসে। বাড়িতে কেউ আছিস মা? দয়া করে আমাকে একটু সাহায্য কর। আমি যে বড্ড অসহায়, আমাকে কিছু খেতে দিবি রে মা? এই তো বুড়িমা, আমি এসে গেছি। তোমার খুব কষ্ট তাই না বুড়িমা? তুমি এখানে একটু দাঁড়াও তো বুড়িমা। আজকের পর থেকে তোমাকে আর কোনো দিন না খেয়ে থাকতে হবে না বুড়িমা। এই বলে টুনি তার গোয়াল ঘরে যায় আর গাভীকে বলে, গাভী, আমার কিছু হিরে লাগবে। এক অসহায় দরিদ্র বুড়িমা এসেছে, তিনি অনেক কষ্টে দিন কাটায়। টুনির এই কথা শুনে গাভী কান্না করতে থাকে আর গাভী কান্না করতে হিরে ঝরতে থাকে আর টুনি হিরেগুলো কুড়িয়ে নিতে থাকে।
এরপর গাভী কান্না থামিয়ে দেয় আর টুনি হিরেগুলো নিয়ে বৃদ্ধা মিনু টুনটুনিকে দেয়। তুমি এসব হিরে বিক্রি করলে অনেক টাকা পাবে, দেখবে তোমার আর কোনো অভাব থাকবে না বুড়িমা। তোকে অনেক ধন্যবাদ রে বাছা, তোর অনেক মঙ্গল হোক। তুই এভাবেই আমাদের মতো গরিবদের পাশে থাকিস রে বাছা। এরপর বৃদ্ধা মিনু টুনটুনি হিরেগুলো পেয়ে অনেক খুশি হয় আর সেখান থেকে চলে যায়। আর এসব ঘটনা আড়াল থেকে যজ্ঞ কাক দেখতে পায়। যজ্ঞ কাক ছিল একটা চোর। হিরে দেখে তো যজ্ঞ কাকের চোখ যেন লোভে চকচক করছিল। ও আচ্ছা, তার মানে এই টুনির কাছে জাদুই গাভী আছে, আর গাভী কান্না করলে তার চোখ দিয়ে হিরে ঝরে। তাই তো বলি টুনি এত ধনী কি করে হচ্ছে। তবে টুনি, আজ রাতেই এই গাভী আমার হবে। এই গাভীকে চুরি করে আমি গাভীর কাছ থেকে অনেক হিরে নিব। এই গাভীকে একবার চুরি করতে পারলে আমি সারা জীবন পায়ের ওপর পা রেখে দিন কাটাতে পারবো। টুনি, শুধু রাতটা হতে দে, তারপর তোর গরিবদের সাহায্য করা বের করছি আমি। এই বলে যজ্ঞ কাক টুনির বাড়ির পিছনে লুকিয়ে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করে। আর যখনই রাত গভীর হয় তখন যজ্ঞ চুপি চুপি টুনির গোয়াল ঘরে যায় আর যজ্ঞ বলতে থাকে, এই তো আমার হীরের খনি। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি হীরের ওপর শুয়ে থাকবো। তবে গাভীটাকে চুরি করে নিয়ে যাব এক্ষুনি আমি। তার আগে একবার গাভীটাকে আমি পরীক্ষা করে দেখি সত্যি সত্যি হিরে দেয় কিনা। এই গাভী, এই আমাকে হিরে দে তো, হিরে দে বলছি আমাকে। আমার অনেক হিরে চাই, আমি যে হীরের ওপর শুয়ে থাকতে চাই। যজ্ঞর কথা শুনে গাভী চুপচাপ থাকে, কোনো হিরে দেয় না। তা দেখে যজ্ঞ রেগে যায় আর বলতে থাকে, তুই হিরে দিবি না তাই না? ও বুঝেছি, তুই তো কান্না না করলে হিরে দিবি না। তবে দাঁড়া, আমি তোকে কান্না করাচ্ছি। এই বলে যজ্ঞ কাক একটা মোটা লাঠি নিয়ে আসে আর গাভীকে অনেক মারতে থাকে, কিন্তু গাভী তবুও কান্না করে না। গাভীকে মারতে মারতে যজ্ঞ তার লাঠিটা ভেঙেই ফেলে, তবুও গাভী আর কান্না করে না। এটা কি হলো? গাভীটাকে মারতে মারতে আমি লাঠিটাই ভেঙে ফেললাম, তবুও গাভী কান্না করছে না। এই গাভী, এই তুই কাঁদছিস না কেন? হ্যাঁ, কান্না কর বলছি, নইলে আজ আমি তোকে মেরেই ফেলবো। কি রে, আমাকে হিরে দিবি না তুই? এমন সময় গাভীটি তার চোখ দিয়ে আগুন বের করতে শুরু করে আর আগুনের ফুলকি এসে যজ্ঞ কাকের শরীরে লাগে আর যজ্ঞ কাকের শরীরে আগুন লেগে যায়। ও বাবা গো, ও মা গো, পুড়ে গেলাম গো। শয়তান গাভী, তুই হীরের কান্না না করে তুই কিনা আগুনের কান্না করলি। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমি যে পুড়ে গেলাম, কেউ বাঁচাও আমাকে। যজ্ঞর এমন চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি দৌড়ে তার গোয়াল ঘরে আসে। আর টুনি আসার আগেই এদিকে যজ্ঞ কাক পুড়ে ছাই হয়ে যায় আর টুনি তা দেখে বলে, আরে এটা তো মনে হচ্ছে যজ্ঞচোর, পাশেই তো তার পালক পড়ে আছে। তার মানে যজ্ঞচোর এখানে গাভী চুরি করতে এসেছিল আর গাভীকে শাস্তি দিয়েছে। দেখেছিস তো যজ্ঞ, অযথা লোভে পড়ে নিজের প্রাণ দিয়ে দিলি। কারণ তুই হয়তো জানিস না এই গাভী পাখি মাতার আশীর্বাদ প্রাপ্ত। কি আর করার, যাই ছাইগুলো ফেলে দিয়ে আসি। আর এরপর থেকে টুনি গাভীর যত্ন করা আরো বাড়িয়ে দেয় আর টুনি গাভীর কান্না করা হিরে দিয়ে বনের অসহায় দরিদ্র গরিব পাখিদের সাহায্য করতে থাকে। আর এভাবে সুখেই কাটছিল টুনির দিন। রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে টুনি আর কণিকা নামে দুই পাখি বাস করত। টুনি ছিল খুব সহজ সরল আর দরদি। অন্যদিকে টুনির প্রতিবেশী কণিকা ছিল যেমন হিংসুটে তেমনি অহংকারী আর লোভী। টুনি দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো আর কণিকা টুনির চেয়ে অনেক ধনী ছিল। একদিন সকালে টুনি বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় টুনি কবুতরকে দেখতে পায়। টুনি কবুতরকে দেখে বলতে থাকে, কি ব্যাপার কবুতর দাদা, এমন মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? বিউটি দিদির আবার কিছু হয়নি তো? টুনির কথা শোনার সাথে সাথেই কবুতর কান্না করে দেয়।
কবুতরের এমন কান্না দেখে টুনি অস্থির হয়ে বলতে থাকে, আরে কবুতর দাদা, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলবে তো? আর কান্নাই বা করছো কেন? শান্ত হও দাদা, আমাকে সব কথা খুলে বলো। কি আর বলবো টুনি, কয়েকদিন ধরে আমি একটা কাজ খুঁজছি, কিন্তু আমাকে কেউ কাজ দিতে রাজি হয় না। কাজ না করার কারণে ঘরে 2 দিন ধরে কোনো খাবার নেই। তুমি তো জানোই বিউটি গর্ভবতী। আমি এমনই হতভাগা স্বামী যে এই অবস্থায় স্ত্রীকে না খাইয়ে রাখছি। বনে সকলের কাছে টাকা ধার চাইতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে টাকা ধার দেয়নি টুনি। তুমি এটা বড্ড মিথ্যে কথা বললে দাদা। তুমি বনের সকলের কাছে টাকা চাইতে আসোনি, বুঝেছো? এই বনে তো আমিও থাকি। কই, তুমি তো আমার কাছে আসলে না। কিভাবে আসবো তোমার কাছে? তুমি তো এমনিতেই অনেক উপকার করছো আমাদের। চক্ষু লজ্জার খাতিরে তাই আমি আর তোমার কাছে আসিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এবার চলো তো, চলো আমার সাথে। আমার বাসায় চলো। ওদিকে বিউটি দিদি আরো অসুস্থ হওয়ার আগেই তোমাকে আবার বাসায় ফিরতে হবে। এই বলেই টুনি কবুতরকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। আর টুনি কবুতরকে কিছু টাকা আর কিছু চাল ডাল দেয় আর বলতে থাকে, এইগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাও। আর কোনো সমস্যা হলে আমাকে বলতে ভুলো না কিন্তু দাদা। সত্যি টুনি বোন, তুমি অনেক উপকার করেছো। আর যদি তুমি না থাকতে তাহলে আমরা বনের অসহায় পাখিরা সে কোন দিনই না খেয়ে মরে যেতাম। আমরা বনের অসহায় পাখিরা তোমার এমন ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না টুনি বোন। আরে কবুতর দাদা, কি সব বলছো? আমি আবার কি কাজ করলাম যে তোমরা আমার ঋণ কখনো শোধ করতে পারবে না? আমরা বনের সব পাখিরা একটা পরিবার, আর একটা পাখি হয়ে অন্য পাখিকে তো সাহায্য করা আমাদের ধর্ম, তাই না? আমি আসি তবে কবুতর দাদা, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই বলেই যে যার দিকে চলে যায়। অন্যদিকে কণিকা টুনির এসব কাণ্ড দেখে জ্বলতে থাকে আর একাই একাই বলতে থাকে, বনের পাখিদের সাহায্য করে ধর্ম পালন করা হচ্ছে, তাই না? আমার পাশে থেকে জনসেবা করে জনদরদি হতে চাস, তাই না? বনের সকলের প্রিয় হয়ে আমার থেকে বেশি সম্মানী হতে চাস, তাই তো? আমি তোর এই স্বপ্ন কোনো দিন পূরণ হতে দিব না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি তো তোর ক্ষতি করেই ছাড়বো। এই বলেই কণিকা তার ঘর থেকে একটা দা নিয়ে এসে টুনির ঘরের বেড়া কেটে দেয় আর কেউ দেখার আগেই তার বাড়িতে চলে যায়। বিকেলের দিকে টুনি কাজ সেরে বাড়িতে এসে দেখে তার ঘরের সব বেড়া কাটা। এ দেখে টুনি বলতে থাকে, এ কি, আমার ঘরের বেড়া কাটা কেন? আমি তো সকালে একদম ঠিকই দেখে গিয়েছিলাম। আমার ঘর আবার চুরি হয়নি তো? এসব বলে টুনি তার ঘরে ঢোকে আর বলতে থাকে, না, আমার ঘরে সব জিনিস তো ঠিকই আছে। তাহলে কে করলো এমনটা আমার সাথে? যাই দেখি, কণিকা দিদিকে বলে দেখি। এই বলে টুনি কণিকার কাছে যায় আর কণিকাকে সবটা খুলে বলে। সব শুনে কণিকা ভীষণ রেগে যায় আর বলতে থাকে, আমি কি তোর চাকর নাকি যে তোর বাড়িতে কি হবে আর না হবে আমি সব দেখাশোনা করব? আমার কি বাড়িতে কোনো আর কাজকর্ম নেই? হ্যাঁ, তোর কি মনে হয় যে ওই কাজ আমি করেছি যে তুই আমাকে জিজ্ঞেস করছিস? দিদি, এমন করে বলছো কেন? আমি তো শুধু বলেছি যে তুমি দেখেছো কিনা। এসেছে মহারানী, যা বলছি এখান থেকে। এতই যখন জনদরদি, তাহলে বাড়িতে চাকর রাখতে পারিস না? এসব বলেই কণিকা টুনির মুখের ওপর দরজা বন্ধ করে দেয় আর ঘরের ভেতর থেকে জানলা দিয়ে টুনির চিন্তা মিশ্রিত মুখটা দেখে অনেক হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে, এভাবেই আমি তোর ক্ষতি করব, আর তুই আমার করা একটা ক্ষতি পূরণ করতে তোর সব টাকা শেষ হয়ে যাবে। তুই বনের কাউকে আর সাহায্য করতে পারবি না। এভাবেই দিন কাটতে থাকে। কণিকার হাজার ক্ষতি করা সত্ত্বেও টুনি বনের সবাইকে সাহায্য করে। একদিন সকালে একটা বৃদ্ধ ভিখারি পাখি কণিকার বাড়িতে আসে আর বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু খেতে দাও না দয়া করে। আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমাকে সাহায্য করো মা।
খাবারের কথা বললেই খাবার হয় তাই না? হাত পা সবই তো আছে, তা কিছু তো করে খেতে পারো। মারে, আমার শরীর খুবই দুর্বল, আর আমি একজন বৃদ্ধ, তাই আমি কোনো কাজ করতে পারি না। দয়া কর মা, দয়া কর। এমন নাদুস নুদুস বুড়ো বলে কি না বৃদ্ধ দুর্বল। যাও বলছি এখান থেকে। যে খাবার আমি তোকে দিব সেই খাবার আমি নিজেই খাবো। এসব ভিখারি যে কোথা থেকে আসে, আমার মেজাজটা একদম খারাপ করে দিল। কণিকার এমন চিৎকার শুনে টুনি বাহিরে বেরিয়ে আসে আর সবটা দেখে বলতে থাকে, দিদি একটু তো খাবারই চেয়েছে, তার জন্য এত চিৎকার আর রাগ দেখাতে হবে নাকি? হ্যাঁ, আর বৃদ্ধদের সাথে ভালো ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না? ইস, এসেছে জ্ঞান দিতে। পণ্ডিত রানী, তোর ফালতু জ্ঞান শোনার মতো সময় আমার কাছে নেই। আর ভুলেও আমার কাছে জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? তুই তো মায়াবতী, তা তুই খাবার খাওয়ার বৃদ্ধকে? এমন ভাব করে কথা বলছে যেন এই বৃদ্ধকে খাওয়ালে এই বৃদ্ধ কোনো জাদুর উপহার দিবে। যত সব। বৃদ্ধ বাবা, চলুন আমার ঘরে, চলুন, আমি আপনাকে খাবার দিব। এই বলেই টুনি বৃদ্ধ পাখিকে তার ঘরে নিয়ে যায় আর তাকে খেতে দেয়। বৃদ্ধ পাখির খাওয়া শেষে টুনি বলে, বাবা, আপনার তো অনেক খিদে লেগেছিল তাই না? আপনি দুদিন কিছু খাননি কেন? মারে, এই পৃথিবীতে তো আমার কেউ নেই, আমি ভিক্ষা করে খাই। যেদিন জোটে খাবার সেদিনই খাই, আর যেদিন জোটে না সেদিন না খেয়েই থাকি রে মা। বাবা, আজ থেকে আমি আপনার মেয়ে। আজ থেকে আপনি আর অনাহারে থাকবেন না। রোজ রোজ আপনি আমার বাড়িতে এসে আমার কাছেই খাবার চেয়ে খাবেন, কেমন? বৃদ্ধ পাখিটি টুনির কথায় অনেক খুশি হয় আর রাজিও হয়ে যায়। এজন্য কণিকা টুনিকে অনেক অপমান করে। একদিন সকালে টুনি আর কণিকা দুজনে দুটো হাঁড়ি নিয়ে নদীতে জল আনতে যায়। টুনি যখন জল নিতে নদীতে নামতে যায়, টুনি পা পিছলে মাটিতে পড়ে যায়। আর মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে টুনির হাঁড়ি সহ কণিকার হাঁড়িটাও ভেঙে যায়। এ দেখে কণিকা ভীষণ রেগে যায় আর বলতে থাকে, তোর এত বড় সাহস! তুই আমার জল নিয়ে যাওয়া হাঁড়িটা ভেঙে দিলি। আজ আর আমি তোকে ছাড়বো না। আমি এই হাঁড়ির মতো তোকেও ভেঙে ফেলবো। দিদি, কি সব বলছো? আমি কি আর ইচ্ছে করে এমন করেছি নাকি? হ্যাঁ, আমাকে মাফ করে দাও দিদি। আমি তোমাকে নতুন একটা হাঁড়ি কিনে দিব। কণিকা টুনির কোনো কথাই শোনে না। কণিকা টুনিকে যেই না মারতে যাবে, ঠিক তখনই সেখানে ওই বৃদ্ধ পাখিটা চলে আসে আর বলতে থাকে, সামান্য দুটো হাঁড়ি ভাঙার জন্য তোমরা এমন করছো? আমার কাছে অনেক হাঁড়ি আছে, চলো আমার সাথে, আমি তোমাদের হাঁড়ি দিব। বৃদ্ধের এমন কথা শুনে ওরা বৃদ্ধের পিছু পিছু চলে যায়। বৃদ্ধ ওদের একটা পুরনো বাড়িতে নিয়ে যায়। ওরা ওই বাড়িতে ঢুকে দেখে ওখানে অনেক হাঁড়ি রাখা। সেখানকার হাঁড়ি সব সাধারণ হলেও একটা হাঁড়ি সোনার মতো দেখতে ছিল। কণিকা ওই সোনার মতো দেখতে হাঁড়িটার লোভে পড়ে যায় আর ওই হাঁড়িটা নিয়ে নেয়। আর টুনি ওখান থেকে একটা সাধারণ হাঁড়ি নেয়। টুনির সাধারণ হাঁড়ি নেওয়া দেখে কণিকা বলতে থাকে, দেখ দেখ, আমি সোনার হাঁড়ি পেয়েছি। এই হাঁড়ি বিক্রি করে আমি অনেক ধনী হয়ে যাব। কণিকার কথা শেষ না হতেই ওই হাঁড়ি থেকে অনেকগুলো পোকা বেরিয়ে আসে আর ওই পোকাগুলো কণিকাকে কামড়াতে থাকে আর ওই হাঁড়িটা সাধারণ হাঁড়িতে পরিণত হয়। একই পোকা কোথা থেকে এলো? আর সোনার হাঁড়িটা এমন সাধারণ হলো কেন? এই বুড়ো পাখি, এই তুই আমাকে ঠকালি কেন? হ্যাঁ, এগুলো সব তোর ছল তাই না? এগুলো যে সবই তোর কর্মের ফল। বেশি লোভের ফল বুঝতে পেরেছিস? অন্যের ক্ষতি করতে চেয়েছিলি না, এবার বোঝ মজা। অন্যদিকে টুনির সাধারণ হাঁড়ি সোনার হাঁড়িতে পরিণত হয়ে যায় আর ওই সোনার হাঁড়ি থেকে 5টি সোনার কুড়াল বেরিয়ে আসে। এই দেখে টুনি অবাক হয়ে যায় আর বলতে থাকে, বাবা, এগুলো কি? সোনার হাঁড়িতে যে পাঁচটা সোনার কুড়াল। হ্যাঁ রে মা, হ্যাঁ, সোনার হাড়িতে 5টা সোনার কুড়াল। এগুলো তোর ভালো কর্মের ফল মা। কণিকা এসব দেখে তার নিজের ভুল বুঝতে পারে আর টুনি আর বৃদ্ধর কাছে ক্ষমা চেয়ে নেয়। টুনি আর বৃদ্ধ কণিকাকে ক্ষমা করে দেয় আর টুনি তার সোনার হাড়ির 5টা কুড়াল নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।